সকাল ৮টা। ডাইনিং টেবিলের উপর সাজানো ধোয়া ওঠা পরোটা, ডিম ভাজি আর আদা চা। জানালার পর্দাগুলো সরানো, ফলে সকালের এক ফালি পড়া রোদ এসে পড়েছে কাঁচের টেবিলটার উপর। বাইরে থেকে দেখলে একে একটি আদর্শ সুখী পরিবারের সকাল বলে মনে হবে, কিন্তু এই টেবিলের দুই প্রান্তে বসে থাকা দুজন মানুষের মাঝখানে এখন কয়েক আলোকবর্ষের দূরত্ব। সাফওয়ান তার চায়ের কাপে চামচ নাড়ছে। চামচের টুংটাং শব্দটা এই নিস্তব্ধ ঘরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করেছে। সে মরিয়মের দিকে তাকাতে পারছে না। মরিয়ম ধীর স্থির ভাবে তার প্লেটে খাবার তুলে দিচ্ছে, কিন্তু তার নড়াচড়ায় কোনো প্রাণ নেই। সে যেন এক যান্ত্রিক মানবী। সাফওয়ান অনুভব করছে তাদের মাঝখানে একটা কাচের দেয়াল দাঁড়িয়ে গেছে। দেয়ালটা স্বচ্ছ, তাই একে অপরকে দেখা যাচ্ছে, কিন্তু স্পর্শ করা যাচ্ছে না। কথা বলা যাচ্ছে, কিন্তু হৃদয়ের কম্পন পৌঁছাচ্ছে না। সাফওয়ানের মনে পড়ল কয়েক বছর আগেও এই সকালগুলো কেমন ছিল। তারা হাসাহাসি করত, নতুন নাশিদের সুর নিয়ে আলোচনা করত। মরিয়ম ছিল তার প্রথম শ্রোতা, তার সবচেয়ে বড় সমালোচক। কিন্তু আজ আজ সাফওয়ানের মনে হচ্ছে সে এক অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। মরিয়ম কি কিছু জানে, নাকি সে কেবল অনুভব করছে? নারীরা যখন নীরব হয়ে যায়, তখন সেই নীরবতা যে কোনো চিৎকারে চেয়েও ভয়ঙ্কর হয়। সাফওয়ান বুঝতে পারছে মরিয়ম তার চোখের দিকে তাকাচ্ছে না। সম্ভবত সে তার স্বামীর চোখের ভেতর সেই পুরানো পবিত্রতা আর খুঁজে পাচ্ছে না। সাফওয়ান এক টুকরো পরোটা মুখে দিয়ে জানালার বাইরে তাকাল। তাদের বারান্দার টবে লাগানো সেই নীল অপরাজিতা গাছটা বেশ বড় হয়েছে। সাফওয়ান আর মরিয়ম মিলে ওটা লাগিয়েছিলেন। তখন তাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির ছায়া ছিল না। আজ সেই গাছটির দিকে তাকালে সাফওয়ানের মনে হচ্ছে সে নিজে ওই লতাটির মতো কোনো এক বিষাক্ত আশ্রয়ে জড়িয়ে যাচ্ছে। চা কি ঠান্ডা হয়ে গেল? মরিয়মের কণ্ঠস্বর ভাঙল এই নিস্তব্ধতা। সাফওয়ান চমকে উঠল। না না, ঠিক আছে। তুমি কি আজ কোনো রেকর্ডিং এ যাবে? মরিয়মের প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু সাফওয়ানের কানে তা শোনালো জেরার মতো। সে উত্তর দিল, হ্যাঁ, একটা নতুন নাশিদের কাজ আছে। স্টুডিওতে অনেকটা সময় দিতে হবে। সাফওয়ান মিথ্যা বলছে। আজ তার কোনো রেকর্ডিং নেই। আজ তার পরিকল্পনা ছিল স্বপ্নের উৎকণ্ঠে এক নিরিবিলি ক্যাফেতে সাহেলার সাথে দেখা করার। এই মিথ্যেটা বলার সময় সাফওয়ানের গলার সুর কিছুটা কেঁপে গেল। সে দ্রুত চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে পড়ল। সাফওয়ান যখন বেডরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো, তার মনে হলো সে আয়নায় নিজের প্রতিচ্ছবি নয়, বরং একজন অপরিচিত মানুষকে দেখছে। সে পাঞ্জাবির গলা ঠিক করলো, দামি আদর মাখলো। এই সাজগোজ কি তার ভক্তদের জন্য, নাকি সেই নিষিদ্ধ মরিচিকার জন্য? তার মনে পড়ে গেল খালিদ হুসাইনের একটি দর্শনের কথা। মানুষ যখন তার ভালোবাসার মানুষকে অবহেলা করে, তখন সে আসলে নিজের আত্মার একটি অংশকে হত্যা করে। সাফওয়ান সাফওয়ান প্রতিদিন মরিয়মের বিশ্বাস ভাঙছে, আর তার বিনিময়ে সে যা পাচ্ছে তা কেবল কিছু সাময়িক উত্তেজনা আর ক্ষণস্থায়ী প্রশংসা। সে দেখলো মরিয়ম ঘরের কোণে রাখা বুকশেলফটা গুছাচ্ছে। মরিয়মের আঙুলগুলো আলতো করে ছুঁয়ে যাচ্ছে সাফওয়ানের লেখা সুরের ডায়েরিগুলো। সাফওয়ানের ইচ্ছা হলো ছুটে গিয়ে মরিয়মকে জড়িয়ে ধরে সব বলে দিতে, বলতে, মরিয়ম, আমি হারিয়ে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে আগের মতো সেই জায়নামাজের পাশে নিয়ে যাও। কিন্তু তার নফস বা অহংকার তাকে বাধা দিল। শয়তান তার কানে কানে ফিসফিস করে বলল, এখন বললে সব শেষ হয়ে যাবে। তোমার সম্মান, তোমার ক্যারিয়ার সব মাটিতে মিশে যাবে। একটু আড়ালে রাখলে ক্ষতি কি? সাফওয়ান যখন ড্রয়িং রুম পেরিয়ে দরজার দিকে যাচ্ছিল, তখন তার নজর পড়ল দেয়ালে টাঙানো একটি ক্যালিগ্রাফের উপর। তাতে লেখা, ফাসবির সাবরান জামিলা, অতএব তুমি সুন্দর, ধৈর্য ধারণ করো। মরিয়ম কি এই ধৈর্যই ধরছে? সাফওয়ান জানে পরকীয়া কেবল একটি ঘর ভাঙে না, এটি একটি মানুষের বিশ্বাস করার ক্ষমতাকেও চিরতরে নষ্ট করে দেয়। সে দরজার লক খোলার সময় একবার পিছনে ফিরে তাকালো। মরিয়ম স্থির হয়ে দাঁড়িয়ে আছে,
তার ছায়াটা মেঝের উপর দীর্ঘ হয়ে পড়ছে। বাইরের রোদেলা সকালের সাথে এই ঘরের ভেতরের মেঘলা আবহাওয়া একদমই মিলছে না। সাফওয়ান বেরিয়ে এলো। লিফটের আয়নায় সে নিজেকে দেখলো। সুন্দর পাঞ্জাবি, চোখে সুরমা, মুখে মৃদু হাসি, একজন আদর্শ নাচের শিল্পী। কিন্তু তার পকেটে থাকা ফোনটি যখন আবার টুং করে বেজে উঠল, সাফওয়ানের মনে হলো এটি কোনো মেসেজ নয়, এটি আসলে তার পতনের ঘন্টা। শহরের যান্ত্রিক কোলাহলে সে মিশে গেল। গাড়ির এসি চালিয়ে সে যখন সাহেলার নাম্বারে ডায়াল করলো, তখন তার মনে হলো সে আসলে তার ঘরের সেই শান্তিকে পেছনে ডাস্টবিনে ফেলে দিয়ে যাচ্ছে। এই যে পরকীয়া, এটি আসলে একটি ভাইরাস। এটি খুব ধীর লয়ে আক্রমণ করে। প্রথমে এটি ইবাদতের স্বাদ কেড়ে নেয়, তারপর এটি মানুষের পারিবারিক বন্ধনকে বিষাক্ত করে এবং সবশেষে এটি মানুষকে একাকিত্বের এমন এক অন্ধকারে ফেলে দেয় যেখান থেকে ফেরার পথ খুব সংকীর্ণ। সাফওয়ান এখন সেই সরু অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করেছে। সে জানে না এই সুড়ঙ্গের শেষে আলো আছে নাকি কেবলই অনন্ত ধ্বংস।